চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 তরুণ নিহত, গুলিতে আহত 4 এলাকাবাসী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, তুচ্ছ ঘটনায় মারধরের অভিযোগ। চট্টগ্রামে দিনে নির্মাণ শ্রমিক, রাতে ছিনতাইকারী চক্রের সন্ধান, সদস্য আছে সব বয়সী। গত 15 বছরে মেডিকেল কলেজ অনুমোদনে দেখা হয়নি প্রয়োজনীয়তা, বেশিরভাগই তদবির রাজনৈতিক বিবেচনায়। বগুড়া শহরের প্রধান সব সড়ক ছেয়ে গেছে বিপজ্জনক তারে, সৌন্দর্য নষ্টের পাশাপাশি বাড়িয়েছে ঝুঁকি। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 তরুণ নিহত হয়েছে। এর আগে গুলিতে আহত হন স্থানীয় 4 বাসিন্দা। সোমবার রাতে সাতকানিয়ার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত 5ই আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন কাঞ্চনার নেজাম। দেশে ফিরেই এলাকায় চাঁদাবাজি, ডাকাতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সোমবার রাতে নেজাম তার কয়েকজন সহযোগীকে নিয়ে ছনখোলা এলাকায় যায়। এ সময় তারাবি পরে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নেজাম গ্রুপ এলাকাবাসীর উপর গুলি চালালে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ সময় এলাকাবাসী নেজাম ও তার সহযোগীদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় নেজাম ও সালেক নামের 2 জন। গুলিবিদ্ধ 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? নেজাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আসলে কি অভিযোগ আছে? আসলে গতকাল রাত্রে আমরা যতটা খবর পেয়েছি যে তারাবির নামাজের পরে সাতকানিয়ার হরার এউচিয়া এলাকায় মূলত এই ঘটনাটি ঘটেছে এবং এখানে যে গণপিটুনিতে যে 2 জন মারা গেছেন তাদের একজনের নাম নেজাম। এখানে এই বিষয়টি আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে মূলত সেখানে মূলত কী কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তারা বিস্তারিত তদন্ত করছেন বা অনুসন্ধান করছেন। প্রাথমিকভাবে যেটি জানা যাচ্ছে যে এখানে এই নেজামের নেতৃত্বে অন্তত 8 থেকে 9টি সিএনজিতে করে বেশ কিছু লোক এই এউচিয়া এলাকায় গতকাল রাত 9টা সাড়ে 9টার দিকে গিয়েছিলেন এবং এর ফলে সেখানে যারা তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিলেন তারা এত সংখ্যক মানুষের একসাথে জমায়েত দেখে মসজিদের মাইক থেকে মূলত এলাকায় ডাকাত পড়েছে এরকম একটি ঘোষণা দেন এবং এরপরেই আসলে পুরো এলাকা জুড়ে মানুষজন লাঠিসোঁটা নিয়ে এই যে সিএনজিগুলো থেকে এই নেজামের নেতৃত্বে লোকজন গিয়েছিলেন তাদের উপর হামলা করে। তো এই ঘটনা এখনো পর্যন্ত আরও তখন তাৎক্ষণিকভাবে সেই সিএনজি অর্থে করে যে নেজামের নেতৃত্বে যে লোকজন ছিল তারা বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে সাধারণ এলাকাবাসীর উপরে। এতে এলাকাবাসী আরও বেশি ক্ষুব্ধ হয়ে আরও বেশি সংগঠিত হয়ে আসলে এই তাদেরকে হামলা করে এবং এক্ষেত্রে ঘটনাস্থলে 2 জন মারা গেছেন। তাদেরকে আমরা যতটা খবর পেয়েছি যে থানায় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আর আহত হয়েছে অন্তত অর্থাৎ নিজামের নেতৃত্বে যে দলটি ছিল তাদের গুলিতে আহত হয়েছে অন্তত 5 জন। তাদেরকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো বিষয়টি নিয়ে আসলে আরও বেশি অনুসন্ধান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে যেটি দেখতে পাচ্ছি যে এই নিহত নেজাম
জামায়াতের রাজনীতির সাথে একসময় ঘনিষ্ঠ ছিলেন এবং তার বিভিন্ন চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন জামায়াত নেতার সাথে যে ছবি সেগুলো এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তো তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন আহতদেরকে নিয়ে আসা হয়েছে, এরপরে কিন্তু এখানে আবার ভিন্ন বক্তব্য আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি। আমরা শুনেছি যে মূলত রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি গণপিটুনির নাটক সাজিয়ে এই নিজামকে এবং তার সহযোগীকে হত্যা করা হয়েছে এবং তাদের উপর হামলা করা হয়েছে। তো পুরো বিষয়টি এখন ঘটনাস্থল গতকাল রাতেই চট্টগ্রামের পুলিশ সুপার, সাতকানিয়া থানার সাতকানিয়া উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা তারা পরিদর্শন করেছেন এবং পুরো বিষয়টি আসলে অনুসন্ধানের মধ্যে রয়েছে। হয়তো সময়ের সাথে সাথে আরও বিস্তারিত এই বিষয়টুকু ঘিরে জানা যাবে। ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে ৫-৬ জনের মতো শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলা করা হয়। এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে। সড়কের নির্মাণাধীন ঢালাইয়ের ওপর হাঁটার অভিযোগে সোমবার রাত 11টার দিকে রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে মারধর করে এলাকার মানুষ। তাকে আটকে রাখা হয়েছে। ক্যাম্পাসে এমন খবর ছড়িয়ে পড়লে কয়েকশো শিক্ষার্থী সেখানে জড়ো হয় এবং স্থানীয়দের সাথে সংঘর্ষ বাধে। এতে ৫-৬ জনের মতো শিক্ষার্থী আহত হন। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। আমরা ঢোকার পর উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। অনেক ছেলে মানে অসুস্থ হয়েছে। একজন লোক 5 থেকে 6টা পেট্রোলের মতো হবে বোতল নিয়ে আমাদের পাগল। আমরা প্রায় 200 জন ওখানে শান্তপূর্ণভাবে দাঁড়িয়েছি। ওই অবস্থায় আমাদের উপর উনি এসে হামলা করে। আমার পা কাটছে, আমাদের কয়েকজন পা কাটছে, তারপরে কয়েকজন কাটকে ওরা মারছে। শিক্ষার্থীদের দাবি, সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে সেখানে গেলে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের দ্রুত আটকের দাবি তাদের। যুবদলের মেহেদী হাসান নামের এক নেতার নেতৃত্বে নবাবপুরের ব্যবসায়ী তারা প্রায় 1.5 থেকে 200 মানুষ ওইখানে হামলা করে। পয়েন্টে পয়েন্টে যুবদলের সাধারণ সম্পাদক বলে বিভিন্ন ব্যানার করা আছে। এখান থেকে আমরা শনাক্ত করতে পারি উনি যুবদলের সাধারণ সম্পাদক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ছিলেন র্যাব সদস্যরা। এ ঘটনায় মামলা হলে জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছে পুলিশ। ওটাই ওদের অভিযোগ আছে, উপর থেকে ইট ফেলছে এটা বলতেছে। ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। যদি অ্যারেস্ট করে আমরা নিয়ে যাবো, আইনগত ব্যবস্থা নেব। দাবি অনুযায়ী হামলাকারীদের আটক না করায় রাতভর ধোলাইখালে অবস্থান নেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে এলাকা ছেড়ে যায় তারা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ওয়ার্ড যুবদল নেতা সুরুজ গাজীকে হত্যার ঘটনায় অভিযুক্ত শাহিন হাওলাদারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর কাউনিয়া এলাকায় শাহিনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রোববার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর 3 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে এলো পাতারি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার নিহতের ভাই শাহিন হাওলাদার সহ 7 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলের কালীহাতির শোলাকুড়ায় সালিশ বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় 3 গ্রামের মানুষ। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এছাড়া শোলাকুড়া বাজারে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষ চলে। এ সময় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার বাংলা ইউনিয়নের একটি বাড়িতে মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আবারও কথা কাটাকাটির জেরে 3 গ্রামের মানুষের সংঘর্ষ বাধে। এ ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি বলে জানায় পুলিশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে নিষেধাজ্ঞা দিতে হলে সে প্রক্রিয়াও বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন সংস্থাটির সফররত কমিশনার হাজ্জাল হাবিব।
বাংলাদেশ, মিয়ানমার সহ সব রোহিঙ্গাদের জন্য এবছর ৬৮ মিলিয়ন ইউরো দেওয়ারও ঘোষণা দেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন হাফজা আল হাবিব। ৩ দিনের সফরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাফজা আল হাবিব সোমবার সফরের শেষ দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আল হাবিব। জানান, মিয়ানমার, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য এবছর ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। বৈঠকে অধ্যাপক ইউনুস জানান, রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান আল হাবিব। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। কমিশনার বলেন, মিয়ানমারের চলমান পরিস্থিতি পর্যালোচনা করছে ইইউ। It means sanctions against Myanmar. আমরা রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে রয়েছি। এর অর্থ এই ইস্যুতে ঢাকার সব ধরনের পদক্ষেপের বিষয়ে আমাদের সমর্থন আছে, সেটি কূটনৈতিক হোক কিংবা অর্থনৈতিক। চাপ বাড়ানোর জন্য বাংলাদেশ চাইলে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনাও নিতে পারে। আমরাও এই সমস্যার টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধান চাই। ইইউ কমিশনার আরও জানান, বাংলাদেশের সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার সংস্থা। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি ইইউর সমর্থন রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রেক্ষাপট। ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করতে তৈরি আছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় ইইউ আগ্রহী বলেও জানান কমিশনার আল হাবিব। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোথাও আর কোনো বেওয়ারিশ মরদেহ দেখতে চান না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বলেন, এমন সমাজ ব্যবস্থা প্রয়োজন যেখানে কারো মরদেহই যেন বেওয়ারিশ না থাকে। এজন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে সবাইকে। সোমবার রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান JR টাওয়ারের উদ্বোধন করেন। পরে তিনি এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন। এ সময় করোনাকালে মরদেহ দাফন সহ বিভিন্ন সময়ে আঞ্জুমান মফিদুলের উদ্যোগের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে একটা জিনিস জড়িত, এই নামের আর কোনো ব্যাখ্যা কি? গত কুরবানির ঈদে ইমরান হোসেনের সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন NBR সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপরই আলোচনায় আসে সাদিক অ্যাগ্রোর ছাগল কাণ্ড। এছাড়াও দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির হাটে বিক্রির অভিযোগও সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন ও অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে অবৈধ পথে ছোট আকৃতির ভুট্টি গরু দেশে এনে তা বিক্রয় করার অভিযোগও আছে ইমরান হোসেনের বিরুদ্ধে। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মিয়ানমার হতে গরু মহিষ এনে তা বিক্রির অভিযোগ আছে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। গরুসহ বিভিন্ন প্রাণী বিদেশ থেকে আমদানির নামে ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইমরান হোসেনকে। ইমরান নামে আমরা ওনাকে চিনি, অনেকেই চিনি। মানি লন্ডারিং মামলায় সে গ্রেপ্তার হয়েছে। ১৩৩ কোটি টাকার মতো মানি লন্ডারিং এর বিষয়গুলো আমাদের প্রাথমিক তদন্তে এসছে। এটা হয়তো বিস্তারিত তদন্তে বা পরবর্তীতে আমরা জানতে পারবো। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে দাবি সিআইডির। পত্রপত্রিকা যেটা আসছে আর কি, যেটা আমরা হয়তো ছাগল কাণ্ড হিসাবে আমরা অনেকেই জানি। বিশেষ করে উনি গরু আমদানি করেছেন ভুয়া তথ্য দিয়ে, তখন টাকা পাঠিয়েছেন, নানাভাবে করেছে। বাকিটুকু হয়তো আমরা বিস্তারিত তদন্তে আমরা জানতে পারবো। ২০২৪-এর জুলাইয়ে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনে নির্মাণ শ্রমিক, রাতে ছিনতাইকারী, কিশোর থেকে 50 সব বয়সী আছে এই দলে। এরা অপরাধের ঘাঁটি গড়ে তুলেছে চট্টগ্রাম নগরীতে।
সম্প্রতি পতেঙ্গায় টহল পুলিশের উপর হামলা করতে গিয়ে এই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তবে পোশাকধারী পুলিশের উপর হামলায় নড়ে চড়ে বসেছে সংস্থাটি। গেল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের পতেঙ্গায় মাদক সেবনে বাধা দেয়া ও জিজ্ঞাসাবাদ করায় পুলিশের এক এসআইকে মারধর করেছে মাদকসেবীরা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় দুজনকে। পরদিন রাতে নগরীর পাঁচলাইশে অভিযান চালিয়ে আরও 10 জনকে গ্রেফতার করে পুলিশ, যাদের মধ্যে কিশোর থেকে প্রবীণ সব বয়সী রয়েছে। পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত সবাই দিনের বেলা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করলেও রাতে হয়ে উঠত ছিনতাইকারী। সেই সঙ্গে সমানতালে চলত মাদক সেবন। সে ভুয়া পুলিশ, তাকে ধরার জন্য আশেপাশের লোকজনকে ডাকে এবং যখন আশেপাশের লোকজনকে ডাকে তখন আশেপাশের লোকজন ওইভাবে সাড়া না দিলেও তাদের সাথে যেহেতু 10-12 জন ছিল তারাই আসলে তাকে হেনস্থা করে। মোটরসাইকেল এবং ছুরি এই যে ধরনের উপাদানগুলি তাদের কাছে পাওয়া গেছে আমাদের একেবারেই প্রমাণিত যে তারা ছিনতাই করে, ছিনতাইকৃত টাকা দিয়ে কিন্তু তারা এখানে মাদক সেবন করে। এর আগে 25 ফেব্রুয়ারি রাতে নগরীর বারেক বিল্ডিং মোড়ে অভিযানের সময় পুলিশের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। এক সপ্তাহের মধ্যে 2টি হামলা চিন্তায় ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। অভ্যাসগত অপরাধী যারা, তাদের তৎপরতাটা বেশি বেড়ে গিয়েছে, এটা আমরা সাম্প্রতিক সময় খেয়াল করেছি। আইন শৃঙ্খলা জনিত যে আমাদের সিকিউরিটি সিস্টেম এবং আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণমূলক যে পদক্ষেপগুলো সেগুলোকে আমরা আরেকটু রিশাফল করেছি। অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীর 16টি থানায় পেশাদার অপেশাদার অপরাধীদের তালিকা হালনাগাদের পরামর্শ নগরবাসীর। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর শাহজাদপুরে সৌদি আবাসিক হোটেলের ভবনে আগুনের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে 4 জন মারা গেছেন। তাদের মধ্যে 2 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। সোমবার দুপুর 12টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে 2টি ইউনিটের 47 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার দুপুর 12টার দিকে শাহজাদপুরের সৌদি আবাসিক হোটেলের ভবনে আগুন লাগে। 6তলা বিল্ডিংয়ের 2য় তলায় একটি বিউটি পার্লারে আগুনের শুরু। মুহূর্তে ছড়িয়ে পড়ে উপরের কয়েকটি ফ্লোরে। এ সময় আতঙ্কে একজনকে লাফিয়ে পড়তে দেখা যায়। 12টা 17 মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আসে 2টি ইউনিট। তাদের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিউটি পার্লার থেকে এসি থেকে বলে আগুন লাগছে। এসি থেকে 2তলা থেকে 3তলা 4তলা পর্যন্ত লাগছে আগুন। 11টার সময় দেখি এখান থেকে হালকা হালকা ধোঁয়া, দোতলায় শুধু দোতলায় ধোঁয়া আগুনটা লাগছে। ওখান থেকে ধোঁয়া লেগে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। পরে তল্লাশি চালিয়ে 4টি মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায় সিঁড়ির দরজায় তালা দেওয়া থাকায় বের হতে পারেনি এ 4 জন। 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ডওভার করি। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। দোতলায় বিউটি পার্লার, উপরে আবাসিক হোটেল। তো আমরা 4টা মৃতদেহ পাইছি। আগুনের সূত্রপাত দোতলায়। এখন পর্যন্ত আমরা কনফার্ম না যে কি কারণে আগুন, তবে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে সেটা সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত না করলেও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লাইনের লিকেজ থেকে সূত্রপাত হতে পারে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটি না পাওয়ায় গাজীপুরের প্যানোরামা অ্যাপারেলস কারখানার এক নারী শ্রমিকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি পারিবারিক কলহের জেরে ওই নারী ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ঘটনার জেরে সোমবার সকালে কারখানায় ভাঙচুর এবং যানবাহনে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার ভবন থেকে লাফিয়ে পড়েন প্যানোরামা অ্যাপিয়ারেলস লিমিটেডের কর্মী আফসানা আক্তার লাবণী। তার মরদেহ গায়েব করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন সহকর্মীরা। প্রতিবাদে কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে কারখানায় ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। একটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের দাবি, অসুস্থতার কারণে ছুটির আবেদন করে লাবণী। না দেওয়ায় আত্মহত্যা করে সে। লাইন ছুটি নিবার কাছে লাইন ছুটি নিবার না, লাইন ছুটি হলো দেয় না। সুপারভাইজার গেট পাইতেছে, এর সাজা দেয় না। ছুটি দেয় নাই। ওরা আমরা 7টায় নামাজ পড়তে গেছিলাম 1টা বাজে, দেখছি মুনাজাতে অনেক কান্নাকাটি করছে। খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে, সেটা কোথায়?
তবে পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। লাবণীর স্বামীকে গ্রেপ্তারও করা হয়েছে। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই উনি এই আত্মহত্যার পথটা বেছে নেন এখান থেকে লাফ দিয়ে। তো পরবর্তীতে আমরা এই ঘটনায় ওই স্বামীকে আসামি করে আত্মহত্যার প্ররোচনা ৩০৬ ধারা একটি মামলা নেই এবং রাতে আমরা এই আসামিকে গ্রেফতার করি। শ্রমিকরা সকালে এসে এই প্যানোরামাতে এই বিষয়টাকে একটা গুজব সৃষ্টি করে এই প্যানোরামা গার্মেন্টসটিকে প্রথমে ভাঙচুর করে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস, নাওজোর ও ইটহাটা এলাকার 12টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 15 বছরে সরকারি বেসরকারি 52টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। বেশিরভাগই তদবির ও রাজনৈতিক বিবেচনায়। দেখা হয়নি প্রয়োজনীয়তা, ছিল না প্রস্তুতি ও পরিকল্পনা। সেই সময়ের মানহীন অনেক প্রতিষ্ঠান চলছে এখনো। তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক। এগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। আইচি মেডিকেল কলেজ চালু হয় 2013 সালে। শুরু থেকে ছিল নানা অভিযোগ। 2024 সালে কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। এর আগে আরও 5টি মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া হয়। 2009 সালের পর দেশে মেডিকেল কলেজ হয়েছে 52টি। এর মধ্যে 32টি বেসরকারি আর সরকারি 20টি। 2014 সালে এক বছরেই অনুমোদন পায় 16টি মেডিকেল। অনেক দেশে 50 বছরেও এত মেডিকেল অনুমোদন পায়নি। জেলায় জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের। মন্ত্রী এমপি সহ প্রভাবশালী ব্যক্তিরা নিজের এলাকায় ইচ্ছে মতো অনুমোদন নিয়েছেন মেডিকেল কলেজের। এতে তৈরি হয়েছে মানহীন অনেক প্রতিষ্ঠান। হয়তো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য যে কোনোভাবে অনেকগুলো মেডিকেল কলেজই তাদের অনুমোদন নিয়েছে বিগত সময়, এবং শুধু তাই না, আসন সংখ্যাও বৃদ্ধি করে ফেলেছে, যেটা হয়তো কোনোভাবেই দেওয়া উচিত ছিল না। অনেককে আমরা সতর্ক করে দিচ্ছি, যে সময় দিচ্ছি যে 3 মাস বা 6 মাসের মধ্যে এই বিষয়গুলো সংশোধন করে নিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অনেক বেসরকারি মেডিকেল কলেজের মান বেশ খারাপ। ব্যবস্থা নিতে গেলে এসেছে বাধা। শুধু তাই নয়, 6টি সরকারি মেডিকেল কলেজের অবস্থাও শোচনীয়। জনবল অবকাঠামো ছাড়াই বানানো হয় ঘোষণা সর্বস্ব মেডিকেল। কম্প্রোমাইজড কোয়ালিটি ফিজিশিয়ান একটা বা ইনস্টিটিউশন, এটা অ্যালাউ করার মধ্য দিয়ে আমরা একটা বড় ধরনের অপরাধ করেছি আসলে। এবং এই বড় অপরাধ সংশোধনের জন্য আমাদের এবারই সুযোগ। আমরা এই অপরাধ সংশোধন করে নৈতিকভাবে মুক্ত হতে চাই দায় থেকে, যেন আমরা এখান থেকে চলে যাওয়ার সময় আমরা নৈতিকভাবে অন্তত এটুকু বলতে পারি, ভাবতে পারি যে হ্যাঁ, আমরা অন্তত পক্ষে মান নিশ্চিত করার চেষ্টা করেছি, যেন মানসম্মত এমবিবিএস তৈরি হয়, যাদের কাছে চিকিৎসা নেওয়া নিরাপদ। দেশে প্রতি বছর প্রায় 11,000 চিকিৎসক পেশায় যুক্ত হন। মানে পিছিয়ে থাকা মেডিকেল থেকে পাশ করা চিকিৎসকদের চাকরির বাজার হতাশাজনক। গত 15 বছরে রাজনৈতিক বিবেচনা আর তদবিরে ডিগ্রি কলেজের মতো করে দেশে মানহীন অনেক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। যারা এসবের অনুমোদন দিয়েছেন তাদের বেশিরভাগই চিকিৎসা নেন দেশের বাইরে, কারণ তারা জানেন রাজনৈতিক বিবেচনা কিংবা তদবিরে তো আর সুস্থ হওয়া যায় না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া শহরের প্রধান সড়কগুলো ছেয়ে গেছে বিপজ্জনক তারে। ফুটপাত ও রাস্তা ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ল্যাম্প পোস্টে ঝুলে আছে বিদ্যুৎ ও ইন্টারনেটের তার। এসব তার গোটা শহরের সৌন্দর্য যেমন ম্লান করেছে, তেমনি বাড়ছে ঝুঁকিও। পৌর প্রশাসক বলছেন, তারের জটলার অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কেবল অপারেটরদের সাথে সমন্বয় করে সমাধানের চেষ্টা করা হবে। বগুড়া শহরের রাস্তার অলিগলিতে বৈদ্যুতিক খুঁটিতে বিপজ্জনকভাবে ঝুলছে তারের জাল। বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে আছে ডিশ, ইন্টারনেট সহ বিভিন্ন রকমের তার। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা ও যথাযথ আইন প্রয়োগের ব্যর্থতার কারণে তারের জঞ্জাল দিন দিন বাড়ছে। এ কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাও ঘটছে মাঝে মধ্যে। যত্রতত্র এইটা গলার সাথে বেঁধে যায়। আমার নিজেরও মোটরসাইকেল, আমি বাইক চালাই, আমারও গলার সঙ্গে এইটার তারটা বেঁধে আমি অ্যাক্সিডেন্ট করছি। যদি কর্তৃপক্ষ এটার সুবিবেচনা না করে তাহলে টুডে টুমোরো অ্যাক্সিডেন্ট ঘটবেই। সচেতন নাগরিকরা বলছেন, এলাকাভিত্তিক সিন্ডিকেটগুলো এসবের সুবিধা নিলেও ঝুঁকিতে আছে পথচারীরা। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নগর কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করার তাগিদ তাদের। এখানে তাদের মধ্যে কোনো সমন্বয় নাই,
বা পৌরসভার অনুমতি বা তার টানার সময় এটাও কোনো আমার মনে হয় যে তোয়াক্কাই করে না তারা। যার যার ইচ্ছা মতো যেখানে যা ইচ্ছা করতেছে, এটা দেখারও কেউ নাই। বগুড়া প্রশাসক বলছেন অপারেটরগুলোর সাথে সমন্বয়ের চেষ্টা করা হবে, পাশাপাশি মাটির নিচ দিয়ে এসব কেবল নিতে বড় পরিকল্পনা ও বাজেট প্রয়োজন। যারা ডিশের ব্যবসা করে এবং কেবল লাইনের ব্যবসা করে তাদেরকে ডাকবো, পৌরসভার পক্ষে ডেকে তাদের সাথে আমরা বসে কিভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা লাইনগুলো ঠিকমতো পাবলিককে দিতে পারে এবং যাতে করে কোনো তার ঝুলে না থাকে এবং অতিরিক্ত তার না থাকে সে ব্যবস্থা আমরা নিব। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 200-র বেশি ইন্টারনেট ও ডিশ লাইন প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগেরই নেই নিবন্ধন। তাদের এই অব্যবস্থাপনা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সন্ধ্যা 6টা থেকে নতুন দর কার্যকর হবে। প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। 0.39 টাকা, যেটা কেজি প্রতি 2.35 টাকা কমে। একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে যারা ডিস্ট্রিবিউটর আছে সবাই 12 কেজি সিলিন্ডারের মূল্য ফেব্রুয়ারি মাসে ছিল 1478 টাকা, এটি 28 টাকা কমে মার্চ মাসে হবে 1450 টাকা। কোম্পানি বিক্রি করবে 1355 টাকায়, পাইকারি বিক্রি হবে 1405 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য 1450। বিস্কুট, আটা, ময়দা, লবণ, এলপি গ্যাস সহ মোট 16টি পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এনবিআর এই সংক্রান্ত আদেশ জারি করে। ভ্যাট অব্যাহতিতে আংশিক দাবি পূরণ হয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, ভোক্তা পর্যায়ে আরও সুফল পেতে 100টি পণ্যে ভ্যাট কমাতে হবে। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয় সরকার। এরপর নানা সমালোচনায় বিভিন্ন পণ্যে ভ্যাট অব্যাহতি দেয়া শুরু করে সরকার। সোমবার বিস্কুট, লবণ, সর্ষে তেল, আটা, ময়দা, এলপি গ্যাস সহ 16টি পণ্যের উপর ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এতে বলা হয়, কিছু পণ্যের উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্যে ব্যবসায়ী পর্যায়ে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়, যারা নিজেরা আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করেন তারা ভ্যাট অব্যাহতি সুবিধা পাবেন না। ভ্যাট অব্যাহতির ঘোষণাকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা বলছেন, বাকি পণ্যের উপর ভ্যাট ও করের বোঝা তুলে দেয়া না হলে ভোক্তাদের পাশাপাশি প্রান্তিক কৃষকও ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের যে দাবি ছিল, আমরা আংশিক আমাদের দাবি পূরণ হয়েছে, কিন্তু পুরোপুরি পূরণ হয়নি। আমাদের প্রায় 100-র উপরে পণ্যের উপর নতুন করে ভ্যাট বসিয়েছে, প্রায় 300% উপরে। কিছু কিছু ছিল ভ্যাট ছিল 0, সেটাকে সরাসরি 15% ভ্যাট বসিয়েছেন। আরও প্রায় 100টি পণ্যের উপর ভ্যাট আগের ওনারা যেটা বাড়িয়েছে সেটা রয়ে গেছে। অব্যাহতি সুবিধা পেতে ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে ব্যবসায়ীদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিরসনে আজ তেল উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদারদের সাথে বৈঠকে বসবে প্রশাসন। দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে তদারকিতে গিয়ে একথা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার দুপুরে খাতুনগঞ্জে যৌথভাবে অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। এ সময় বাজারে বোতলজাত সয়াবিন তেলের বিষয়ে খোঁজ নেন সিটি মেয়র। বেশিরভাগ দোকানেই বোতলজাত তেল না পাওয়ায় উৎপাদনকারী ও আমদানিকারকদের সাথে বৈঠক হবে বলে জানান তিনি। এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে তৎপর থাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক জানান, পুরো রমজানে বাজার তদারকিতে 400টি অভিযান চালানো হবে। খাতুনগঞ্জের অভিযানে মূল্য তালিকা না থাকায় 3টি প্রতিষ্ঠানকে 17,000 টাকা জরিমানা করা হয়। এই মনিটরিং আজকে থেমে থাকবে না, সব সময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো। আমরা ডিসি মহোদয় সহ অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে, তেলের ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে অভিযান করা হয়েছে, যাতে পণ্য সামগ্রী সাধারণ জনতার ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয়। আমরা মহানগরী এবং চট্টগ্রাম জেলাটাকে মোট 21টা সার্কেলে ভাগ করেছি। এই রোজার মাসে আমরা 400 অভিযান করব। 2-1 দিনের মধ্যে সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে বাজার তদারকি কার্যক্রমে যোগ দিয়ে এই কথা বলেন উপদেষ্টা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফরমালিন বা ভেজাল মেশানো পণ্য কেউ বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রমজান উপলক্ষে ছোলা থেকে মুড়ি, খেজুর কিংবা চিনি সবকিছুই কেনার চাপ বাড়ে ক্রেতাদের। বেসন, পেঁয়াজ, আলুর বাজারে স্বস্তি মিললেও চড়া বেগুনের দাম। দেশি শসা ৮০ টাকা দামে বিক্রি হলেও বেগুন ১০০ টাকার কমে মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সয়াবিন তেল কিনতে আসা ভোক্তারা। বাজারে ১ লিটার থেকে ৫ লিটার সয়াবিন তেল নেই বললেই চলে, আর এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এখানে এক একটা লেবুর দাম ২০ টাকা ২৫ টাকা পর্যন্ত চাচ্ছে, আর এই রমজান মাস গেলেই দেখা যাবে ওই লেবুর দামই ৫ টাকা থেকে ৬০ টাকা সর্বোচ্চ। ওষুধের দাম বেশি আছে লেবু। চিটাঙে ১৫-২০টা জাহাজ লঙ্গর করে আছে, এরা তেল খালাস করছে না বাজার সিন্ডিকেট করার জন্য। ওই গোড়ার আগে ধরতে হবে কারা করে এগুলো। রমজান উপলক্ষে বাজারে বেড়েছে বিভিন্ন সংস্থার তদারকি। কারণ বাজারে অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় একজনকে ৫,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না, এখানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই, এবং এখান থেকে ঢাকা মহানগরের অন্যান্য খুচরা বাজারে লেবুগুলো ছড়িয়ে যায়। তো এখানে আমরা একজন ব্যবসায়ীকে আইন আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছে। এদিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ২-১ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কেটে যাবে। প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও ২০-২৫ টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান দুই উপদেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ এবং পথচারীদের জন্য বিনামূল্যে ইফতারের সুযোগ দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল। টাকা না থাকলেও ভালো কাজ করলেই সেখানে মিলবে ইফতার। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন রাজধানীর 15টি পয়েন্টে চলছে এমন ব্যতিক্রমী কার্যক্রম। ক্যাশ কাউন্টারে হাঁকডাক নেই, নেই হোটেল বয় বা বেলের শব্দ। সুসজ্জিত টেবিলে খাওয়ার ধুমও চোখে পড়ে না। রেস্তোরাঁর স্বাভাবিক হট্টগোল এখানে অনুপস্থিত। ফুটপাতের দেয়ালে লেখা ভালো কাজের হোটেল। মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীর একদল তরুণের এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু 2019 সালে। ভালো কাজের কথা জানিয়ে সেহরি ও ইফতারের সুযোগ পাচ্ছে অসহায় মানুষ। তাতে জন্য আমরা সবাই এই জায়গায় আসা বসে খাসি, আর ইফতারের সঙ্গে অনেক সময় করে ভাতও দেয়, ভাত কিছু সবই দেয়। প্রত্যেক দিন ভালো কাজ করার জন্য চেষ্টা করি, সবসময় ভালো কাজ যাতে করতে পারি আমরা। আমার মন প্রাণ উজাড় করে আমি নিজে স্বেচ্ছায় এখানে দাঁড়াইছি সুন্নত পালন করার জন্য সবার আগে, আর সব মিলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। রাজধানীর 15টি ও এর বাইরে 3টি স্থানে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেয়া হচ্ছে ইফতার। মেনুতে শরবতের পাশাপাশি কোনোদিন থাকছে বিরিয়ানি, কোনোদিন ভুনা খিচুড়ি, মাংস, ডিম, আবার কোনোদিন থাকছে গরুর মাংস পোলাও। এখানে ফ্রিতে ইফতার করানো হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সামান্য একটা ভালো কাজের বিনিময়ে। একটা বাচ্চা কাচ্চারে পার করে দেয়, বা কানা মানসিক করে দেয়, বা গেলের বোঝা উড়ে দেয়। আয়োজকরা বলছেন প্রতিদিন 5000 মানুষের জন্য থাকছে ইফতার আয়োজন। একটি ভালো কাজের অভ্যাস বদলে দেবে সমাজ, এমন প্রত্যাশা তাদের। কে কি ভালো কাজ করে এসেছে এটা আমরা শুনি, তো এই জিনিসটা আমরা করি। আর আমাদের যেমন ইফতার সেহেরি ছাড়াও কিন্তু আমাদের যে রেগুলার কার্যক্রম, আমাদের 3 থেকে 4000 মানুষের জন্য কিন্তু প্রতিদিনই আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান। ইফতার ছাড়া সেহরি তো দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছে সংগঠনটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়ূর, সাম্বার, হরিণকে আবারও প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে মধুপুর বনে 150 একর জায়গায় শালবন সৃষ্টি করে ময়ূর ছাড়া হবে। ধীরে ধীরে বিলুপ্ত 31 প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণে পরিকল্পনা হবে। সোমবার বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশে 1100 প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে চিরতরে হারিয়ে গেছে 31 প্রজাতি, যার মধ্যে 19 প্রজাতি পাখি। তালিকায় রয়েছে স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর প্রাণী।
তাদের রক্ষায় জলে স্থলে 54টি সংরক্ষিত এলাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু অসচেতনতা, প্রাণী পাচার, বন ও বন্যপ্রাণীর ব্যবস্থাপনায় তাই বাঘ, উল্লুক, হাতিসহ প্রায় 400 প্রজাতির প্রাণী অস্তিত্ব সংকটে। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আলোচনা সভায় এসব কথা জানান প্রাণী গবেষকেরা। 1100 প্রজাতি বললাম, তার মধ্যে অর্ধেকেরও বেশি, অনেক বেশি প্রজাতি তারা বনের বাইরেও কিন্তু থাকে। তো সেই জায়গাগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের সেই জায়গাগুলো যে বন্যপ্রাণীগুলো আছে সেগুলোকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। 15-16 যে গবেষণাটা ছিল 268টা এলিফ্যান্ট আমাদের ওয়াইল্ড এলিফ্যান্ট আছে, কিন্তু বিভিন্ন খবরের কাগজের যে কম্পাইলেশন সেখানে দেখা যাচ্ছে গত এক যুগে 70টার বেশি এলিফ্যান্ট আমরা লস করেছি। প্রাকৃতিক পরিবেশ থেকে হারিয়ে যাওয়া ময়ূর ও সাম্বার হরিণকে আবারও প্রকৃতিতে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তাই ময়ূরের জন্য মধুপুর বনে 150 একর এলাকা সাজানোর কথা জানান উপদেষ্টা। ময়ূরের যে আবাসস্থল মোস্ট পপুলার মধুপুর শালবন, সেখানেও শালবন ফিরিয়ে আনার চেষ্টা করছি। শালবনের মধ্যে 150 একর, যেখানে এখন অন্যান্য গাছ আছে যেমন ইউক্যালিপটাস, আকাশমণি, ওগুলো সরিয়ে এই বর্ষায় আমরা 150 একর জায়গাতে শালবন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সুন্দরবন সহ যে কোনো বনভূমিতে যেন আগুন না লাগে সে ব্যাপারে প্রস্তুতির নির্দেশ দেন সৈয়দা রেজওয়ানা হাসান। বন বিভাগে নতুন 360 জন নিয়োগের কথাও জানান উপদেষ্টা। বনকে, বন্যপ্রাণীকে আপনার সম্মান করতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাই।